পরমাণুর গঠন সম্পর্কে অনেক বিষয়ই তোমাদের জানা হয়ে গেছে। আগের দিনের ক্লাসে ইলেকট্রন নিয়ে বলেছিলাম যে 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে কিভাবে আমরা একটা ইলেকট্রনের সামগ্রিক পরিচয় দিতে সমর্থ হই। আজকের ক্লাসে ইলেকট্রন বিন্যাস নিয়ে বলবো। ইলেকট্রন কিভাবে পরমাণুর মধ্যে বিন্যস্ত থাকে সে সম্পর্কে আজকে আলোচনা হবে। যে সমস্ত পরমাণুর একাধিক ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনরা বিভিন্ন কক্ষে এবং কক্ষে যে সমস্ত উপকক্ষ রয়েছে সেই উপকক্ষে সজ্জিত হয়ে পরমাণুর একটা স্থায়ী গঠন কাঠামো দেয়। পরমাণুর ইলেকট্রন এই যে বিভিন্ন কক্ষ এবং উপকক্ষে বিন্যস্ত রয়েছে সেই বিন্যস্ত করার যে পদ্ধতি তাকেই আমরা বলছি ইলেকট্রন বিন্যাস। সাধারণত পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের জন্য কয়েকটা নীতি অনুসরণ করা হয়। সঠিক ইলেকট্রন বিন্যাস সাধারণত 3টে নিয়ম বা নীতি মেনে ঘটে থাকে। যেরকম 1 নম্বর হচ্ছে অব্বাও নীতি, সেকেন্ড হলো হুন্ডের নীতি এবং থার্ড হচ্ছে পাওলির অপবর্জন নীতি বা পলির অপবর্জন নীতি। এবং এই 3টে নীতির বাইরেও আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে কক্ষকের পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় যে স্টেবিলিটি দেখায় সেই সুস্থিতির নীতি। প্রধানত এই 3টে নীতি এবং তার সঙ্গে অরবিটালের সুস্থিতি, এই কটা নীতির ওপর বেস করে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করে থাকি। তো প্রত্যেকটা নীতিকে এখন আলাদা আলাদা করে দেখে নেব যে সেই নীতিগুলোতে কি বলা হচ্ছে। প্রথমে হচ্ছে অব্বাও নীতি। অব্বাও একটা জার্মান ওয়ার্ড এবং এর অর্থ হচ্ছে গড়ে তোলা, বিল্ডিং আপ করা বা কনস্ট্রাকশন। অব্বাও নীতিতে মূল যেটা বলা হয় সেটা হচ্ছে যে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তিসম্পন্ন কক্ষে প্রবেশ করে এবং নিম্ন শক্তি স্তর যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যায় তখন তার পরবর্তী যে ইলেকট্রন তারা প্রবেশ করে পরের শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তরে। ক্রমে ক্রমে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের প্রবেশ ঘটে। কোনো অরবিটালের শক্তি নির্ণয় করা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা স্মল এন এবং গৌণ কোয়ান্টাম সংখ্যা স্মল এল এদের যোগফলের মান থেকে। অর্থাৎ যে অরবিটালের n+l এর মান যত বেশি সেই কক্ষের শক্তি তত বেশি এবং ইলেকট্রন প্রবেশ করার সময় নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এটাই মেনলি বলা হচ্ছে অব্বাও নীতিতে। এই ছবিতে দেখো উপকক্ষের শক্তি আমরা কিভাবে নির্ধারণ করছি। সূত্রটা হচ্ছে n+l, মুখ্য আর গৌণ কোয়ান্টাম সংখ্যার যে সমষ্টি সেই সমষ্টির যত বেশি হবে উপকক্ষের শক্তিও তত বেশি হবে। একদম 1s দিয়ে শুরু করা হয়েছে। প্রত্যেকটা অরবিটালের পাশে n এর মান দেওয়া আছে আর ওপরে দেখবে l এর মানও দেওয়া আছে। n+l করলে আমরা সেই শক্তি স্তরের n+l এর মান কত দাঁড়াচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সেইভাবেই এই জিনিসটা সাজানো আছে। প্রথমে যদি আমরা 1s ধরি, 1s এর ক্ষেত্রে দেখো স্মল n এর মান হচ্ছে 1 আর যেহেতু s উপকক্ষের জন্য l এর মান হয় 0, তাহলে n+l করলে আমাদের মান দাঁড়াচ্ছে 1। 2s এ যদি যাওয়া হয় n এর মান হয়ে যাচ্ছে 2 আর s উপকক্ষের জন্য l এর মান হয় 0, তাহলে n+l আমাদের দাঁড়াচ্ছে 2। 2p-র ক্ষেত্রে তাহলে দেখো n = 2 থাকছে কিন্তু p উপকক্ষ আছে, p উপকক্ষে l এর মান হয় 1, তাহলে n+l হচ্ছে 3। নেক্সট আমরা আসছি 3s এ। 3s এর ক্ষেত্রে nটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 3 হচ্ছে আর s উপকক্ষের জন্য l এর মান হয় 0, তাহলে এখানেও কিন্তু n+l এর মান হচ্ছে 3। এরপরে যদি আমরা 3p-তে যাই সেখানে n+l করলে আমরা পাচ্ছি 4। যদি 4s-এ আসি সেখানে n এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে 4
আর s এর জন্য l এর মান হচ্ছে 0, তাহলে n প্লাস l হচ্ছে 4। এখন কথা হচ্ছে যত আমরা 1 থেকে আস্তে আস্তে এগোচ্ছি তত দেখতে পাচ্ছ যে n প্লাস l এর মান বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরের দিকে আমরা নামছি ওপর থেকে নিচে। এখন কিছু কিছু উপকক্ষের ক্ষেত্রে দেখবে n প্লাস l এর মান সমান, যেরকম আমি বলছি 2p আর 3s দুজনের ক্ষেত্রেই n প্লাস l যদি তোমরা বার করো তাহলে দেখতে পাবে 3 বেরোচ্ছে, এবং সেই কারণে এই দুটো অরবিটালকেই একই সারিতে রাখা আছে। দেখো যেভাবে সমান্তরাল এবং কোণাকুণিভাবে তীর চিহ্নগুলো আঁকা আছে সেভাবেই কিন্তু উপকক্ষের শক্তিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং সেই অনুযায়ী একের পর এক তীর চিহ্নগুলো যেভাবে উপকক্ষগুলোকে ছেদ করছে ইলেকট্রনও কিন্তু মনে রাখবে এই অর্ডারেই একের পর এক উপকক্ষে স্থান লাভ করছে। এখন যেটা বলছিলাম, দুটো উপকক্ষের জন্য যদি n প্লাস l এর মানটা সমান হয় তখন ইলেকট্রন কোন উপকক্ষে প্রবেশ করবে। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটো অরবিটালের যদি n প্লাস l এর মান সমান হয় তাহলে যার ক্ষেত্রে n এর মান কম সেটাই হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, এবং ইলেকট্রন প্রথমে সেখানেই প্রবেশ করবে। তারপরেও যদি অতিরিক্ত ইলেকট্রন পড়ে থাকে তখন সেটা উচ্চ শক্তি মানে যার ক্ষেত্রে n এর মানটা বেশি সেই অরবিটালে প্রবেশ করবে। যেরকম এখানে এক্সাম্পল দেখানো হয়েছে 4s আর 3p। 4s এর জন্য স্মল n হচ্ছে 4, আর যেহেতু s আছে l এর মান হচ্ছে 0, তাহলে n প্লাস l হচ্ছে 4। 3pর ক্ষেত্রে দেখো n এর মান হচ্ছে 3, এবং যেহেতু p উপকক্ষ p এর জন্য l এর মান হয় 1। আগের দিন পড়িয়েছিলাম কোন উপকক্ষের জন্য l এর মান কত হয়। তাহলে n প্লাস l করলে 3pর জন্য আমরা মান পাচ্ছি 4, তাহলে দুজনের ক্ষেত্রে n প্লাস l হচ্ছে 4, কিন্তু যার ক্ষেত্রে n এর ভ্যালুটা কম সেখানেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। তার মানে ইলেকট্রন আগে প্রবেশ করবে 3p অরবিটালে যেহেতু n এর মান হচ্ছে 3, তারপরে প্রবেশ করবে 4s এ যেহেতু n এর মান 4। এক্ষেত্রে মনে রাখবে প্রত্যেকটা অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, প্রত্যেকটা অরবিটালে কেবলমাত্র দুটো ইলেকট্রনই থাকতে পারে। অব্যাও নীতি যদি তোমরা সহজে মনে রাখতে চাও, এখানে আমি একটা অর্ডার দিয়েছি, সেই অর্ডারটা মনে রাখতে পারো। যেরকম কোনো পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 1 থেকে শুরু করে 18 অবধি যতক্ষণ থাকে ততক্ষণ ওপরের অর্ডারটা মেনটেন হয়, 1s 2s 2p 3s 3p। s অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, আর p অরবিটালে 6টা ইলেকট্রন থাকতে পারে। পিতে তোমরা জানো যে পি এর মধ্যেও আরও 3টে উপকক্ষ থাকে, px py pz, তো প্রত্যেকটাই যদি দুটো করে থাকে তাহলে 3 দুগুণে 6টা ইলেকট্রন। তাহলে আমরা তখন যে অর্ডারটা পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6, এইটুকু পোর্শন সেম থাকে 18 ইলেকট্রন অবধি। যে সমস্ত পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা 18-র বেশি হয়, 19 20 21 22 36 37, তাদের ক্ষেত্রে যে অর্ডারগুলো মেনটেন হয় সেগুলো নিচে দেওয়া আছে। 18-র বেশি, 18 ক্রস করে গেলেই যদি ইলেকট্রন সংখ্যা 18-র বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রথম অর্ডার নেব, সেখানে আমাদের অর্ডার দেখাচ্ছে s, তারপরে d, তারপরে হচ্ছে p। তার মানে হচ্ছে 3pর পরে অ্যাড হবে 4s 3d 4p। তোমাদের নিচেও আমি একটা সিরিজ দিয়েছি, সেখানেও দেখো একটা রেড অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে কি অর্ডারে ইলেকট্রনগুলো ফিলিং হয়। 4s 3d 4p, তারও বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে সেকেন্ড অর্ডার হবে, সেক্ষেত্রে হবে 5s 4d 5p। এর থেকেও বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে তৃতীয় যে অর্ডারটা আছে 6s 4f 5d 6p। এখান থেকে দেখো f অরবিটাল শুরু হয়ে যাচ্ছে।
আর এর থেকেও যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে ফোর্থ যে অর্ডারটা আছে সেটা হচ্ছে 7s 5f 6d 7p। এই অর্ডারে ক্রমশ ইলেকট্রন ফিলিং হবে। কতগুলো ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই যে কিভাবে ইলেকট্রনের ফিলিং হয়। প্রথমটা দেখো দেওয়া আছে লিথিয়াম। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, তার মানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3। তাহলে যেহেতু 18-র মধ্যেই আছে আমরা একদম ওপরের অর্ডারটা মেনটেন করব, 1s2 2s1। সোডিয়াম হচ্ছে 11, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1s2 2s2 2p6 3s1, 11 হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে পটাশিয়াম, এটা দেখো 18 ক্রস করে গেছে 19, তাহলে 3p6 অবধি আমরা মেনটেন করব, 1s2 2s2 2p6 3s2 3p6 এই অবধি হয়ে গেল 18। এক্সট্রা যে একটা ইলেকট্রন সেটা প্রবেশ করবে প্রথম অর্ডার অনুযায়ী, তার মানে ঢুকবে 4s-এ। তারপরে দেওয়া আছে রুবিডিয়াম 37। এখানে দেখো 18-র তুলনায় অনেক বেশি, সেখানে আমাদের যে অর্ডারটা মেনটেন হচ্ছে 3p6 অবধি 18 আছে, তারপর থেকে আমরা সেকেন্ড অর্ডার অনুযায়ী ফিলিং করব। 3p6 এর পরে 4s2 3d10 4p6 ফার্স্ট অর্ডার ফিলিং হয়ে গেছে। এবারে সেকেন্ড অর্ডারে ঢুকছি 5s1। নেক্সট আছে সিজিয়াম 55। এক্ষেত্রেও দেখো যেরকম অর্ডার আমাদের ওপরে দেওয়া আছে সেই অনুযায়ী ফিলিং হয়েছে, 1s2 2s2 2p6 3s2 3p6 এই অবধি হলো 18। এরপরে হচ্ছে 4s2 3d10 4p6 ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার হচ্ছে 5s2 4d10 5p6 এই অবধি হচ্ছে সেকেন্ড অর্ডার। আরও একটা পড়ে আছে, সেটাকে নিয়ে আমরা থার্ড অর্ডারে যাচ্ছি, অর্থাৎ 6s1। তো এই অর্ডারে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা অব্যাহ নীতি অনুযায়ী পাচ্ছি এবং ক্রমশ ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ফিলিং হচ্ছে। নেক্সট আমরা যে নীতিটা পড়ব, সেকেন্ড নীতি, হুন্ডের নীতি বা হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র বলা হয়ে থাকে। যে সমস্ত কক্ষক সমশক্তি সম্পন্ন মানে আগের দিন তোমাদের বলেছিলাম যেরকম পি অরবিটালের মধ্যে 3টে উপকক্ষ থাকে, 3টে বিন্যাস আমরা পাই, px py pz, এরা তিনজনেই হচ্ছে সমশক্তি সম্পন্ন। আবার ডি অরবিটালে আমরা 5টা ডি অরবিটালের বিন্যাস পাই, সেই 5টা ডি অরবিটালও কিন্তু সমশক্তি সম্পন্ন। তো যে সমস্ত কক্ষক সমশক্তি সম্পন্ন তাদের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন পূর্ণ হয় তার নির্দেশ এই হুন্ডের সূত্রে পাওয়া যায়। সূত্রে কি বলা হয় দেখা যাক। সূত্রে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক সংখ্যক বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে এবং তাদের স্পিন একই মুখী হবে। মানে হলো সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলো এককভাবে মানে একটা একটা করে ওই কক্ষকগুলো পূর্ণ করবে এবং প্রত্যেকের স্পিন একই দিকে হবে। এর পরেও যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তখন সেই যে কক্ষকগুলো একক ইলেকট্রন বিশিষ্ট মানে একটা করে অলরেডি ভর্তি আছে, অতিরিক্ত ইলেকট্রনগুলো তারপর আবার রিপিট হবে এবং স্পিনগুলো উল্টো দিকে ঘুরে যাবে। যেরকম আমি ব্যাখ্যা করে আরেকটু বলছি দেখো, পি অরবিটালের ক্ষেত্রে 3টে পি অরবিটাল সমশক্তি সম্পন্ন আমরা জানি, px py pz, আর ডি এর ক্ষেত্রে 5টা ডি অরবিটাল হচ্ছে সমশক্তি সম্পন্ন বা ডিজেনারেট যেটাকে আমরা বলি। একইভাবে এফ অরবিটালের ক্ষেত্রে 7টা এফ অরবিটাল সমশক্তি সম্পন্ন। এগুলো সব আগের দিনের ক্লাসে আমাদের হয়েছিল। এখানে দেখো হুন্ডের নীতি অনুযায়ী কিভাবে ফিলিংটা হচ্ছে। তোমাদের নিচে বাঁদিকে একটা ছবি আছে যেখানে দুটো বিন্যাস উপরে নিচে দেখানো রয়েছে।
দেখতে পাচ্ছ ওপরেরটা টিক দেওয়া আছে, নিচেরটা ক্রস করা আছে। কেন সেটা বলি। হুন্ডের নীতি অনুযায়ী বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো প্রথমে এককভাবে ফিলিং হবে, তারপরেও যদি পড়ে থাকে সেটা তখন রিপিট হবে। কিন্তু বাদিকের যে ছবিটা, তার নিচের বিন্যাসটায় খেয়াল করো, পি এর যে তিনটে সমশক্তি সম্পন্ন অরবিটাল পিএক্স পিওয়াই পিজেড, তিনটে কিন্তু এককভাবে প্রথমে ফিলিং হয়নি। তিনটে এককভাবে ফিলিং হওয়ার আগেই পিএক্সে একটা রিপিট হয়ে গেছে। এটা কিন্তু হুন্ডের নীতির বিরুদ্ধে, সেই জন্য এই বিন্যাসটাকে ক্রস করা আছে। হুন্ডের নীতিতে যেটা বলা হয়, যেটা ওপরের বিন্যাসটায় আঁকা আছে দেখো, যে পি এর তিনটে সমশক্তি সম্পন্ন অরবিটাল এককভাবে আগে ভর্তি হবে। সেই কারণে 2p অরবিটালের পিএক্স পিওয়াই পিজেড ওপরের চিত্রে তিনটে ইলেকট্রন এককভাবে অবস্থান করছে এবং তাদের প্রত্যেকের স্পিন কিন্তু একই দিকে রয়েছে, অর্থাৎ প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হচ্ছে। সুতরাং এটা হচ্ছে রাইট ওরিয়েন্টেশন। এটাকে সে কারণে রাইট করা আছে, নিচেরটাকে ক্রস করা আছে। এটাই বলছে হুন্ডের নীতি। প্রথমে সিঙ্গেল ফিলিং হবে, তারপরেও যদি ইলেকট্রন পড়ে থাকে তারপরে সেটা রিপিট হবে। যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে বলি, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। পাশে নাইট্রোজেনের ইলেকট্রন কিভাবে ফিলিং হয় দেখানো আছে। 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1 হয়ে গেল 7টা। আর কোনো ইলেকট্রন নেই। যদি আরও একটা ইলেকট্রন থাকতো, সেই ইলেকট্রনটা 2px-এ ঢুকতো এবং তার স্পিনটা উল্টো দিকে থাকতো। আমরা আরও কিছু ইলেকট্রন বিন্যাস দেখে নিই, ক্লিয়ার হবে। যেরকম লিথিয়ামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। যদি অব্যাও নীতি অনুযায়ী আমরা বিন্যাস করি তাহলে পাচ্ছি 1s2, 2s1। 1s-এ দুটো ইলেকট্রন রয়েছে, দুটো অপোজিটে স্পিন করছে, আর 2s-এও একটা ইলেকট্রন আছে। বেরিলিয়ামে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, তার মানে একটা ইলেকট্রন বেড়েছে, সেই একটা ইলেকট্রন ঢুকে গেছে দেখো 2s-এ উল্টো স্পিনে। নেক্সট হচ্ছে বোরন। বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। ইলেকট্রন বিন্যাস করলে অব্যাও নীতি অনুযায়ী আমরা পাচ্ছি 1s2, 2s2, 2p1। 2p-তে দেখো শুধু px অরবিটাল এককভাবে ফিলিং হয়েছে, আমাদের তো আর ইলেকট্রন নেই, সুতরাং এটাই হচ্ছে বিন্যাস। কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6 ইলেকট্রন, সেখানে 2p-তে দুটো ইলেকট্রন থাকছে। তো প্রথমে px ফিলিং হয়েছে এককভাবে, তারপরে py-তে একটা ঢুকেছে। px-এই কিন্তু দুখানা ঢুকছে না, এটা বলছে হুন্ডের নীতি অনুযায়ী আগে এককভাবে ফিলিং হবে, তারপরে সেটা রিপিট হবে। সে কারণে px-এ একটা, py-তে একটা। নাইট্রোজেনের ক্ষেত্রে একটু আগেই দেখালাম, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, সেখানে 2p-তে রয়েছে 3টে, তাহলে px-এ একটা, py-তে একটা, pz-এ একটা থাকছে। অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, 2p-তে থাকছে 4টে। এক্ষেত্রে দেখো 3টে ইলেকট্রন আগে সিঙ্গেল ফিল আপ হয়েছে, আরও একটা পড়ে আছে, সেই একটা এসে ঢুকছে 2px অরবিটালে এবং তার স্পিনটা দেখো অপোজিটে রয়েছে। তাহলে এখানে ইলেকট্রন পেয়ারিং হচ্ছে এবং পরস্পরের স্পিন উল্টো দিকে রয়েছে। নেক্সট হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, 2p-তে আছে 5টা ইলেকট্রন, তাহলে প্রথমে 3টে p অরবিটাল সিঙ্গেল অকুপাই করবে, আরও যে দুটো ইলেকট্রন পড়ে থাকবে তারা এবার রিপিট হবে, px-এ একটা ঢুকছে, py-তে একটা ঢুকছে, উল্টো স্পিনে ঢুকছে। নেক্সট হচ্ছে নিয়ন। নিয়নের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, 2p6 কনফিগারেশন, তাহলে প্রথমে 3টে ইলেকট্রন 3টে অরবিটালে ঢুকে যাচ্ছে এককভাবে, px, py, pz-এ। আরও 3টে ইলেকট্রন যে পড়ে থাকছে তারা এবারে রিপিট হচ্ছে, px-এ একটা ঢুকছে, py-তে আরও একটা ঢুকছে, pz-এ আরও একটা ঢুকছে এবং প্রত্যেকের স্পিন দেখো নিচের দিকে ঘুরে গেছে, কোনো দুটোর স্পিন কিন্তু একই দিকে নেই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল হুন্ডের নীতি।
নেক্সট আমরা যে নীতিতে ঢুকছি সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি হচ্ছে সেই সমস্ত পরমাণুর জন্য যে সমস্ত পরমাণুতে যখনই কোনো ইলেকট্রন থাকছে, সাধারণত আমরা আগের দিনের ক্লাসে কি পড়েছিলাম যে একটা ইলেকট্রনকে সঠিকভাবে চিহ্নিত করতে গেলে আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। একটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা স্মল n, গৌণ কোয়ান্টাম সংখ্যা স্মল l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্মল m আর স্পিন কোয়ান্টাম সংখ্যা স্মল s। এই 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা একটা ইলেকট্রনকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি। তো পাউলির অপবর্জন নীতিতে বলা হচ্ছে যে কোনো একটা পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রন যদি আমরা কনসিডার করি, সেই দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। 4টে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, l, m এবং s। এই 4টের মান কিন্তু দুটো ইলেকট্রনের জন্য কখনো সেম হতে পারে না। ম্যাক্সিমাম 3টে কোয়ান্টাম সংখ্যার মান এক হতে পারে, কিন্তু চতুর্থ যে মানটা সেটা অবশ্যই আলাদা হবে। অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার যেটা আছে সেটা একটার জন্য যদি +12 হয় তাহলে অপরটার জন্য হবে -12। +12 আর -12 কেন হয় আগের দিনের ক্লাসে বলা ছিল, ঘূর্ণন অনুযায়ী মানগুলো হয়। তো চতুর্থ স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা কিন্তু দুটো ইলেকট্রনের জন্য অবশ্যই আলাদা হবে, বাকি 3টে কোয়ান্টাম সংখ্যা এক থাকলেও। এটাই বলা হচ্ছে পাউলির অপবর্জন নীতিতে। যেরকম একটা এক্সাম্পল এখানে দেখানো রয়েছে বেরিলিয়াম। বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। তার ইলেকট্রন বিন্যাস হব্বাও নীতি অনুযায়ী করলে আমরা পাচ্ছি 1s2 2s2। এখন দেখো যে বিন্যাসটা এখানে দেখানো হয়েছে, আমরা যদি যে কোনো দুটো ইলেকট্রনকে কল্পনা করি, ধরে নাও 2s এর দুটো ইলেকট্রনকে আমরা বিবেচনা করছি। 2s এর দুটো ইলেকট্রনের জন্যই 4টে কোয়ান্টাম সংখ্যার মান যদি তোমরা নির্ণয় করো, তাহলে দেখবে দুটো ইলেকট্রনের ক্ষেত্রেই n এর মান হচ্ছে 2, যেহেতু 2s এ আছে। দুটো ইলেকট্রনের ক্ষেত্রেই l এর মান হচ্ছে 0, যেহেতু 2s মানে s অরবিটালে আছে। s অরবিটালের জন্য l এর মান 0 হয়। আচ্ছা, দুটো ইলেকট্রনের জন্যই m এর মান কিন্তু 0, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা l 0 বলে m এর মানও 0। তো 3টে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ম্যাচ করে গেল দুটো ইলেকট্রনের জন্য। চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা মানে স্পিন কোয়ান্টাম নাম্বার সেইটা কিন্তু আর ম্যাচ করছে না। সেটা দেখো একটা ইলেকট্রনের জন্য +12 আর একটা ইলেকট্রনের জন্য উল্টো স্পিনে আছে বলে -12। তাহলে পাউলির বর্জন নীতিতে যেটা বলা হয়েছে যে ম্যাক্সিমাম 3টে কোয়ান্টাম সংখ্যা ম্যাচ করে গেলেও চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা সেটা কিন্তু কখনোই ম্যাচ করবে না, সেটা সম্পূর্ণ আলাদা হবে। পাউলির অপবর্জন নীতি অনুসারে তাহলে আমরা যদি বিন্যাস দেখাই, সেক্ষেত্রে ওপরের বিন্যাসটা কিন্তু সঠিক, যেহেতু তারা উল্টো স্পিনে রয়েছে। কিন্তু নিচের বিন্যাসে দেখো 2s এর দুটো ইলেকট্রন সেম স্পিনে রয়েছে। তার মানে এই দুটো ইলেকট্রনের জন্য কিন্তু 4টে কোয়ান্টাম সংখ্যাই সেম হয়ে যাচ্ছে। সেটা কিন্তু পাউলির অপবর্জন নীতি অনুসারে গ্রহণযোগ্য নয়। সে কারণে এই বিন্যাসটা ক্রস মার্ক দেওয়া আছে। তাহলে সঠিক বিন্যাস হচ্ছে ওপরের বিন্যাসটা, যেখানে দুটো ইলেকট্রন 3টে কোয়ান্টাম সংখ্যা সেম দেখালেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার সম্পূর্ণ আলাদা হচ্ছে। 3টে নীতি আমরা পড়ে ফেললাম। এই 3টে নীতি মেন মানে প্রধান নীতি, যার ওপর ভিত্তি করে আমরা ইলেকট্রন বিন্যাসটা করি। আর একটা নীতি খানিক প্রভাব ফেলে ইলেকট্রন বিন্যাসের ওপর, সেটা হচ্ছে অরবিটালের স্টেবিলিটি। হাফ ফিল্ড বা ফুলফিল্ড কন্ডিশনে থাকলে সেই ইলেকট্রন বিন্যাস অনেক বেশি সুস্থিত হয় এবং পরমাণুটাও স্থায়ী হয়। যেরকম এই নীতিতে বলা হচ্ছে যে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল,
সেই কারণে এস অরবিটালের ক্ষেত্রে তোমরা জানো যে এস অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে হাফ ফিল্ড হচ্ছে S1, ফুল ফিল্ড হচ্ছে S2। এই দুটো কন্ডিশনই হলো স্থিতিশীল। সেরকম যদি আমরা পি অরবিটাল ধরি, পি অরবিটালের ক্ষেত্রে মোট 6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে ফুল ফিল্ড কন্ডিশন থাকলে P6, যদি হাফ ফিল্ড থাকে P3। এই দুটো কন্ডিশন হচ্ছে খুব স্টেবল। নেক্সট হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটালে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে D10 হচ্ছে ফুল ফিল্ড কন্ডিশন, D5 হচ্ছে হাফ ফিল্ড কন্ডিশন। এই দুটো অবস্থা বেশি স্থিতিশীল। একইভাবে এফ অরবিটাল যদি ধরি, এফ অরবিটালের ক্ষেত্রে আমরা 7টা বিন্যাস পেয়েছিলাম আগের দিন, এবং প্রত্যেক অরবিটালে যদি দুটো করে ইলেকট্রন থাকে তাহলে 7 দুগুণে 14টা ইলেকট্রন এফ অরবিটালে থাকতে পারে। তাহলে F14 হচ্ছে মোর স্টেবল ফুল ফিল্ড বলে, আর F7ও মোর স্টেবল হাফ ফিল্ড বলে। এইটাই হচ্ছে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের সুস্থিতি। একটা এক্সাম্পল দেখে নাও, ক্রোমিয়াম। ক্রোমিয়ামে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24। তো এখানে দেখো যেটা নিচে দেওয়া আছে সেটা ক্রস করা আছে, যেটা উপরে দেওয়া আছে সেটা টিক। তার কারণ হচ্ছে ক্রোমিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করতে যাও অব্বাও নীতি অনুযায়ী দেখবে 3p6 অবধি তো 18টা ইলেকট্রন হচ্ছে, তারপরের ইলেকট্রন ঢুকছে 4s-এ, আগে 4s-এ ঢুকবে, তারপরে 3d অরবিটালে ঢুকবে। সেই অনুযায়ী ইলেকট্রন কনফিগারেশন হওয়ার কথা ছিল 3d4 4s2, কিন্তু অ্যাকচুয়ালি যে কনফিগারেশন পাওয়া যায় সেটা হচ্ছে 3d5 4s1। এটা ঘটে কারণ d5 কন্ডিশনে যেহেতু ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাই বেশি স্থিতিশীলতা দেখায়, এবং বেশি সুস্থিত হওয়ার কারণে ক্রোমিয়াম 3d4 4s2 কনফিগারেশন না দেখিয়ে 3d5 4s1 কনফিগারেশন দেখায়। নেক্সট যদি আমরা আরও পরমাণু স্টাডি করি তাহলে তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাবে, সেখানেও দেখবে এই হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের ব্যাপারটা বেশ খানিকটা প্রভাব ফেলে। যেরকম প্রথমটা তো ক্রোমিয়াম বলেই দিলাম। কপারের ক্ষেত্রে দেখো 29 ইলেকট্রন, এটা হওয়ার কথা ছিল 4s2 3d9, কিন্তু বেশি সুস্থিত হওয়ার আশায় ইলেকট্রনিক কনফিগারেশন হয় 3d10 4s1। মলিবডেনামের ক্ষেত্রেও তাই 5s2 4d4 হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হয় 4d5 5s1। সিলভারের ক্ষেত্রেও 4d9 5s2 হতো, হয়েছে 5s1 4d10, যেহেতু d10 হচ্ছে মোর স্টেবল ফুল ফিল্ড কন্ডিশনে। টাংস্টেনের ক্ষেত্রেও দেখো ডি অরবিটাল এখানে হাফ ফিল্ড দেখাচ্ছে, এবং হাফ ফিল্ড হওয়ার জন্য বেশি সুস্থিত হওয়ার কারণেই 5d4 4s2 না দেখিয়ে 5d5 4s1 দেখায়। 4s থেকে একটা ইলেকট্রন 5d-তে চলে আসে বেশি সুস্থিত হওয়ার জন্য। আচ্ছা, গোল্ডের ক্ষেত্রেও সেম 5d9 4s2 হওয়াটা উচিত ছিল, কিন্তু বেশি স্টেবিলিটি লাভের আশায় 4s থেকে একটা ইলেকট্রন 5d-তে চলে এসে 5d10 কনফিগারেশন দেখায়। যেহেতু ফুল ফিল্ড কন্ডিশনে রয়েছে d10, সে কারণে গোল্ড পরমাণু অনেকটাই সুস্থিত হয়ে যায়। তা এই হয়ে গেল কী করে আমরা ইলেকট্রন বিন্যাস করছি, কোন কোন নীতির ওপর বেস করে ইলেকট্রন বিন্যাস হয়, এবং যখনই আমরা কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা পাবো, যদি বলা হয় ইলেকট্রন বিন্যাস দেখাতে, তাহলে এই 4টে নীতিকে মাথায় রেখে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো এখানে মোটামুটি এই লেসনের যে থিওরি পোর্শন শেষ হয়ে গেল, লেসন কমপ্লিট হয়ে গেল। আর কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা পরের দিন অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করলেই চ্যাপ্টারটা পুরোপুরি এন্ড হবে। তো তোমরা আজকে যেভাবে ইলেকট্রন বিন্যাস বললাম, যে কটা নীতি অনুযায়ী করতে বললাম, বইতে দেখবে তোমাদের পুরো লিস্ট করে দেওয়া আছে বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী করে করা হচ্ছে। এখানে তো আমি বেশ কিছু দেখালাম এক্সাম্পল, তোমরা প্রত্যেকটা পরমাণু নিয়ে তার ইলেকট্রন কাউন্ট করে এই নীতির ওপর বেস করে
তোমরা কনফিগারেশনগুলো করা প্র্যাকটিস করবে। বিশেষ করে অব্যাও নীতিটা, যে কোন অর্ডারে অরবিটালগুলো থাকে সেই অরবিটালগুলো সেই অর্ডারে রাখা, এটা কিন্তু প্র্যাকটিস করতে করতেই তোমাদের মনে থাকবে। তাহলে আজকে এই অবধি থাকলো। আর যে কটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে রয়েছে সেগুলো নিয়ে আমি পরের দিন একটা আলাদা ক্লাস করে দেবো। সকলে ভালো থাকবে।